আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। দেশের প্রধান সমুদ্র বন্দরকে অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে সেটিকে দক্ষতার সাথে পরিচালনা করার উপর জোর দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের সবচেয়ে সফল দক্ষ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনা করতে পারলে তা দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক হবে বলে জানান প্রধান উপদেষ্টা। সকালে চট্টগ্রামের NCT-5 প্রাঙ্গণে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী সফরে সকালে চট্টগ্রামে পৌঁছান প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার পাশাপাশি পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামেও যাবেন ডক্টর ইউনূস। বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর। তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের করলে এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে। তাহলে এটা পাম্প হবে, সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা প্রচার হবে। কাজে এটাকে শক্তিশালী করতে হবে। এমন শক্তিশালী করতে ক্রমাগতভাবে এটা শক্তিশালী করতে হবে। একবার শক্তিশালী করে দিয়ে ওখানে টানলেও হবে না। তো সেখানেই আছে আমাদের চ্যালেঞ্জ। আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশের, চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে। দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নেয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মসূচি নিয়ে বিস্তারিত কি তথ্য আপনার কাছে আছে জানাবেন? জি ফাহমিদা, আসলে যেমনটি বলেছেন, আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সার্কিট হাউসের সামনে এবং মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু সার্কিট হাউসের ভিতরে অবস্থান করছেন। তিনি সকালে বিমানবন্দর থেকে নেমে চট্টগ্রাম বন্দরে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু আসলে বন্দর যারা ব্যবহার করেন এবং আমদানি রপ্তানির সাথে যারা জড়িত তাদের সাথে আসলে তিনি কথা বলেছেন এবং সেখানে তিনি সংক্ষিপ্ত একটা সমাবেশ করেছেন। বন্দর নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন। এর পরেই তিনি কিন্তু আসলে চলে এসেছেন চট্টগ্রাম সার্কিট হাউসে এবং সার্কিট হাউসে ওনাকে কিন্তু আসলে সংবর্ধিত করা হয়েছে এবং গার্ড অব অনার দেওয়া হয়েছে। এর পরেই তিনি কিন্তু এখন একটু বিরতিতে আছেন, রেস্ট করছেন। এরপরেই তিনি কিন্তু আসলে এখানে কথা বলবেন চট্টগ্রামের স্টক হোল্ডারদের সাথে। এরপরে তিনি এখান থেকে কিন্তু তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন দীর্ঘদিনের প্রত্যাশিত সেই কালুরঘাট সেতু। সেটি উদ্বোধন করার পরে 1টা 15 মিনিটের সময় তিনি সার্কিট হাউস ত্যাগ করবেন। সেখান থেকে তিনি সরাসরি বাই রোডে চলে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় সমাবর্তন অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাবেন এবং সেখানে গিয়ে তিনি আসলে সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং ওনার সাথে সাথে আরও 4 জন উপদেষ্টাও কিন্তু আসলে সেই সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন। তিনি কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে সার্কিট হাউসে অবস্থান করতেন এবং এখানে কিন্তু তিনি উদ্বোধন করবেন কিছুক্ষণের মধ্যে সেই ভার্চুয়ালি কালুঘাট ব্রিজটি। এবং এই ব্রিজটি কিন্তু দীর্ঘদিনের প্রত্যাশা ছিল 1 কোটি জনগণের। ওই পারের আসলে যারা পটিয়া, বোয়ালখালী এবং কক্সবাজার বাসিন্দা রয়েছে তাদের কিন্তু আসলে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই ব্রিজটি। সেই ব্রিজটি কিন্তু আসলে উদ্বোধন করবেন এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই ব্রিজটি উদ্বোধনের ব্রিজটির ভিত্তিপ্রস্তর ফলকে কিন্তু ওনার নাম দিতে নিষেধ করা হয়েছে। সাধারণত দেখা যায় যে যিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার নাম দেওয়া হয়। তিনি কিন্তু নিজে নিষেধ করেছিলেন এই ভিত্তিপ্রস্তর ফলকে তার নাম না দেওয়ার জন্য। এরপরে তিনি 1টা 15 মিনিটের সময় এখান থেকে বের হওয়ার কথা রয়েছে এবং তিনি সরাসরি চলে যাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে কিন্তু যে বড় সমাবর্তন হবে সেখানে কিন্তু তিনি অংশগ্রহণ করবেন। তবে এর পরে তিনি বিকাল 5টা 10 মিনিটের সময় ওনার গ্রামের বাড়িতে যাবেন। সেখানে কিন্তু তিনি দাদা দাদি এবং মুরব্বীদের কবর জিয়ারত করবেন। এরপরে তিনি তাদের যে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে সবার সাথে কিন্তু তিনি মত বিনিময় করবেন বলে জানা গেছে। তবে সার্বিকভাবে কিন্তু চট্টগ্রাম এই মুহূর্তে কিন্তু একটা শ্বাস রব এবং সব দিক দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সজাগ রয়েছেন। ফাহমিদা, এই ছিল আমার কাছে উপদেষ্টার সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনায় সরকারের কাছে জবাব চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই জবাব চান। মির্জা ফখরুল লিখেছেন, সে আর সোজা হয়ে দাঁড়াবে না, আর কোনো কনসার্টে যাবে না,
গানের তালে নাচবে না, স্বপ্ন দেখবে না আর নিজের ভবিষ্যৎ নিয়ে। সাম্য হত্যার ঘটনায় এরই মধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। রাজধানী গ্রিন রোড ও রাজাবাজার থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার রাত 11:30টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাম্যের সহপাঠীরা জানান, মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে তর্কের জেরে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। ডিসি রমনার নেতৃত্বে যারা সন্দিগ্ধ তাদের অভিযানের জন্য এখানে রাজধানীর একটা বেসরকারি হাসপাতাল সহ শেরেবাংলানগর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং মোহাম্মদ পলাশ সরকার। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছে সহকর্মী দীপন দেওয়ান, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। দীপন, আমাদের জানাবেন যে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ক্যাম্পাসে বর্তমান অবস্থা কি, আর প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী কোনো বক্তব্য দিয়েছে কিনা এই বিষয়ে? এই মুহূর্তে আমরা রাজু ভাস্কর্যের সামনে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। 12টা থেকে এই সাম্যর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একটি প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করার কথা। সেই বিষয়টিকে কেন্দ্র করে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক তারাও এসছেন। তাদের মধ্যে এক ধরনের প্রস্তুতি চলছে এই প্রতিবাদ সভার জন্যে। এবং আমরা আরেকটি তথ্য পেয়েছি যে এই যে শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য, তার জানাজা হবে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে, এবং এখান থেকে জানাজার পরে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এবং এই মুহূর্তে আপনি দেখবেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং বিভিন্ন গুচ্ছ মিছিল নিয়েও তারা রাজু ভাস্কর্যের দিকে আসছেন। এবং তাদের সবার মিছিলের বক্তব্য একটাই, যে এই খুনের ঘটনার সাথে কে বা কারা জড়িত সেটি যেন অতি দ্রুত বের করে নিয়ে আসা হয়, এবং কোনো অপরাধী যেন আসলে আইনের ফাঁক গলে পার পেয়ে না যায়, এবং সেটিরই একটি সুন্দর সুরাহা শিক্ষার্থীরা দেখতে চান। এবং এই আন্দোলন এখনও সেভাবে যেহেতু শিক্ষার্থীরা করছেন না, মিছিল নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এবং ছাত্রদলের যে সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা এরই মধ্যে এখানে রয়েছেন। তারা হয়তো পরবর্তীতে যেই বিক্ষোভ সমাবেশটি রয়েছে সেখান থেকে একটি হয়তো কোনো ঘোষণা বা কোনো কর্মসূচি সেই ধরনের কিছু একটা আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে। আদালতের রায় অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের অবিলম্বে শপথ পাঠ ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন ও নগর ভবন ঘেরাও করেছে দক্ষিণের সর্বস্তরের জনগণ। সকাল থেকে দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন নিয়ে নগর ভবনের সামনে জড়ো হতে থাকেন তারা। আগামী 24 ঘন্টার মধ্যে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নগরবাসী। তাকে শপথ গ্রহণ করাতে কোনো বাধা নাই, তাহলে এই সরকার কেন তাকে শপথ গ্রহণ করা, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না সিটি কর্পোরেশন? রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অনন্তবিলম্বে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জনাব ইশরাক হোসেন সাহেবকে ঢাকা সিটি কর্পোরেশনের সেবা করার সুযোগ দেবে। দর্শক, এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে আছেন সহকর্মী জাকারিয়া খান, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। জাকারিয়া, ইশরাক হোসেনের শপথ বাক্য ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে মানববন্ধন ও নগর ভবন ঘেরাও নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। জি ফাহমিদা, এই মুহূর্তে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন জনগণে পরিপূর্ণ হয়ে গিয়েছে। কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু মানুষজন ব্যানার ফেস্টুন নিয়ে এখানে আসছেন, এবং তাদের একটাই দাবি যে ঢাকা দক্ষিণ সিটির যে মেয়র ইশরাক হোসেন, যাকে আদালত থেকে বৈধতা দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করা হয়েছে, তারপরেও কেন তাকে মেয়রের শপথ পাঠ করানো হচ্ছে না। এবং তারা বলছেন যে তার এই মেয়র না হতে পারে এবং শপথ বাক্য পাঠ না করার ফলে তারা কিন্তু নাগরিক বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এবং তারা চান একজন নগরপিতা, যোগ্য নগরপিতা। এবং যেহেতু ইশরাক হোসেন প্রয়াত
সাদেক হোসেন তার ছেলে, এবং সেই জন্য কিন্তু তারা কিন্তু আরও বেশি করে তাকেই চাচ্ছেন, কারণ তারা চান যে তারা মনে করছেন যে ইশরাক হোসেন মেয়রের শপথ পাঠ করলে তাদের জন্য ওই ভালো হবে এবং তাদের দাবিগুলো আরও বেশি করে সে পূরণ করতে পারবেন। এবং আরেকটু বিষয় জানিয়ে রাখি, বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে 27 মার্চ রায় দেন ঢাকার যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল, এবং তার প্রেক্ষিতেই কিন্তু আদালতের এই রায়ের প্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গত 27 এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এবং এই যে নির্বাচন কমিশন এবং ঢাকা জেলা জজ থেকে যে তাকে বৈধতা দেওয়া হলো, তারপরেও কেন তাকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে না, সেটি নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন আন্দোলনকারীরা। এবং তারা এই আন্দোলন থেকে যেটি জানিয়েছেন, আজকে শুধু তারা মানববন্ধন করেছেন এখানে, এবং কালকে থেকে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা। কালকে থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন, এবং পরবর্তীতে কিন্তু আরও যদি কোনো কর্মসূচি আসে এটা কালকে তারা এখান থেকে জানিয়ে দেবেন। আসলে ফাহমিদা, এই ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে থেকে বিক্ষোভের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রাজনৈতিক দল হিসেবে জামাতে ইসলামের নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে করা আপিলের শুনানি আজ ফের শুরু হচ্ছে। শুনানিটি কার্যতালিকার 12 নম্বরে রাখা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগের বেঞ্চে হবে এই শুনানি। জামাতের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার ইহসান আব্দুল্লাহ সিদ্দিক, তাকে সহযোগিতা করবেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। 2013 সালের 1 আগস্ট জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করে রায় দেন হাইকোর্ট। পরে 2018 সালের 7 ডিসেম্বর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে হাইকোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ, আমাদের জানাবেন যে জামাতের নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে করা আপিলের শুনানি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? হিসেবে জামাতে ইসলামের নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার জন্য যে আপিল করেছেন, সে আপিলের শুনানি 11:15টায় শুরু হয়েছে এবং শুনানি এখনো চলছে। ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের বিচারপতির বেঞ্চে এই শুনানি হচ্ছে, এবং শুনানিতে জামাতের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিক, এবং তাকে সহযোগিতা করছেন ব্যারিস্টার শিশির মনির। এই শুনানি কিন্তু গতকালও হয়েছে, এবং গতকালের পর আবার কিন্তু ফের শুরু হয়েছে। এবং গতকাল শুনানিতে নিবন্ধনের বিষয়টিতে আসলে বেশি যুক্তি উপস্থাপন করা হয়েছিল বলে আমাদেরকে অ্যাডভোকেট শিশির মনির জানিয়েছিলেন, এবং আদালতে তিনি এই বিষয়গুলো উপস্থাপন করেছেন। এবং আজকে আসলে প্রতীক ফিরে পাওয়ার বিষয়ে যে তাদের যুক্তি রয়েছে, এগুলোই তারা উপস্থাপন করবেন, এমনটি তারা জানিয়েছেন। একই সাথে বলে রাখি যে কালকে কিন্তু শিশির মনির জানিয়েছিলেন যে জামাত ইসলামকে বা জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল হাইকোর্ট, এটি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল, আসলে এটা আর আইনের মাধ্যমে করা হয়নি, গণতান্ত্রিক উপায়ে করা হয়নি, এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন। এবং বলেছিলেন যে ভারতীয় উপমহাদেশে এই ইতিহাস, এরকম একটি রায়ের ইতিহাস এটি প্রথম যে আদালতের মাধ্যমে কোনো একটি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হবে, এটি আসলে প্রথম আমাদের দেশে হয়েছিল, এটি তিনি আদালতে উপস্থাপন করেছিলেন। তো আজ 11:15টায় শুরু হওয়া এই শুনানিতে আজকে কিন্তু প্রতীক হিসেবে জামাত ইসলামের যে দাঁড়িপাল্লা, সেটি ফেরত পাবেন কিনা, এবং এর ফেরত পাওয়ার পক্ষে কিন্তু যুক্তিতর্ক উপস্থাপিত হচ্ছে। এবং আজকের শুনানি শেষ হলে আসলে বা আদালত সিদ্ধান্ত নেবেন যে এই শুনানি যথেষ্ট হয়েছে কিনা। যদি আদালত মনে করে যে হ্যাঁ, এ বিষয়ে আসলে আজকে পর্যন্ত শুনানি যথেষ্ট হয়েছে, তাহলে হয়তো তার আদেশের বিষয়ে হয়তো দিন ধার্য করবেন। আর যদি মনে করেন যে না, আজকের শুনানিটি যথেষ্ট নয়, তাহলে আবার হয়তো পরবর্তীতে শুনানির তারিখ দিতে পারেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। এদিকে আরেকটি মামলায় কিন্তু তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের যে 3 বছরের সাজা ছিল দুদকের মামলায়, সেখানে কিন্তু তিনি জামিন পেয়েছেন। তো এই ছিল আসলে হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ তথ্য। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এর আগে এ মামলায় ৩ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ডাক্তার জুবাইদা। ২০২৩ সালের আগস্টে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় মামলাটি করে দুদক। এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওনাকে নিজের জিম্মায় অথবা আইনজীবীদের জিম্মায় ওনাকে জামিন দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ এবং আমি যে এটা দুর্বিসন্ধমূলক একটা মামলা ওনার বিরুদ্ধে কেন, এইখানে জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটাও এই মামলা আইনতভাবে প্রমাণ হয়নি, কারণ উনি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র টমি গ্লিফট। তিনি বলেন, বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না। একই সঙ্গে বাংলাদেশে মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সঙ্গত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলেও জানানো হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে। Bottom line is we welcome moves to get aid quickly and be set up. What I can say on this is that we are aware that the interim government has banned. আমরা জানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে। যতক্ষণ না দলটির বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় আসে, আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ও স্বচ্ছ বিচার প্রক্রিয়াকে সমর্থন করি। Peaceful assembly and association for all. মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।